সায়ন, এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, কোন দিকে বাংলার ভোট। আপনারা জানেন গতকালকে বাংলায় প্রথম দফা নির্বাচন গেছে। 16টি জেলার 152টি আসনে ভোট হয়েছে এবং ভোটের যে পার্সেন্টেজ সেটাই আসলে গতকালকে থেকে আজ পর্যন্ত যেটা গোটা দেশে চর্চার বিষয়। 92.88%, যেটা বাংলার ইতিহাসে সর্বোচ্চ অর্থাৎ রেকর্ড সংখ্যক ভোট পড়েছে প্রথম দফায় পশ্চিম বাংলার নির্বাচনে। এবং এই যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, কোন দিকে বাংলার ভোট, এই ইস্যুটা নিয়ে কথা বলার জন্য কলকাতা থেকে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন হেডলাইন্স কলকাতার এডিটর, বিশিষ্ট সাংবাদিক এবং হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের উপদেষ্টা ঋত্বিক মুখার্জি। আপনাকে স্বাগত জানাচ্ছি সাফ কথা অনুষ্ঠানে। এই খানিকটা সময় আপনাদের সঙ্গে থাকবো এবং এই গুরুত্বপূর্ণ ইস্যুটা নিয়ে আমরা আলোচনায় অংশগ্রহণ করব। যে বিষয়টা প্রথমেই দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো, 2006 আমরা যদি একটু রেকর্ডটা দেখি, 2006 82% ভোট, এবং 2011 যেখানে বামেদের সরিয়ে মমতার ক্ষমতা দখল হয়েছিল 82%, মানে ভোটের হারটা বেড়েছিল। এবং এরপর তিনটা নির্বাচন 82, 82, 82, এবং এবার প্রথম দফায়, যদিও দ্বিতীয় দফা নির্বাচন বাকি রয়েছে, প্রথম দফায় প্রায় 10% ভোটের হার বৃদ্ধি। সেটা কিসের ইঙ্গিত? এমনিতে যেটা নর্মালি মনে করা হয় যে কোনো সময় যদি একটা খুব হাই ভোটার টার্ন আউট হয়, সেটা এটাকে অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা অ্যান্টি ইনকামবেন্সি বলে ধরা হয় নর্মালি, এবং সেফোলজিতেও ধরা হয়। কিন্তু এখানে মনে রাখতে হবে, তুমি 2011-র কথা বললে, 2011-র পরের গুলোর রেফারেন্স দিয়েছো, সেই সবগুলোতে কিন্তু এমনকি 2021, 2024 লাস্ট বিধানসভা এবং লাস্ট লোকসভাও যদি দেখা যায়, সেখানেও আমার 79% আর 80% ক্রস করে ভোট হয়েছিল। দুটোতেই কিন্তু ক্ষমতাসীন তৃণমূল তাদের আগের বারের থেকে পারফরমেন্স বেটার করেছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবসময় যে ভোটার টার্ন আউট বেশি মানে অ্যান্টি এস্টাবলিশমেন্ট, সেটা হিস্টোরিক্যালি কিন্তু প্রমাণ হয় না। আর একটা কথা মাথায় রাখতে হবে যে এবারে কিন্তু যে 6.5 কোটি বা 6 কোটি 60 লাখ যে টোটাল ভোটার ছিল এসআইআর আগে, সেইখানে কিন্তু 91 লক্ষ লোকের নাম বাদ গেছে। তাহলে এটা একটা পার্সেন্টেজ করলে বোঝা যাবে যথেষ্ট হাই পার্সেন্টেজ বাদ গেছে। এই বাদ যাওয়ার মানে টোটাল ভোটারে কিন্তু, যেটা আমরা ডিনোমিনেটর বলি এর ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে, ডিনোমিনেটরটা কিন্তু যথেষ্ট কমে গেছে। এই কমে যাওয়ার জন্য কিন্তু পার্সেন্টেজটা অন্তত 6-7% বেড়ে যাওয়ার কথা খুব নর্মাল অঙ্কের হিসেবে। মানে যেটা 79 বা 80% ছিল, সেটা এমনিতে 87% হয়ে যাওয়া উচিত, ডিনোমিনেটরটা পড়ে গেছে বলে। কিন্তু তারপরেও বেশি ভোট হয়েছে, কোনো কোনো জায়গায় 96.6%ও ভোট হয়েছে। এখন এটা স্বাভাবিক নিয়মে একটা অ্যান্টি ইনকামবেন্সি তো হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেটা খুব স্পষ্ট বা সুনিশ্চিত করে বলা যাচ্ছে না। এই জন্যই বলা যাচ্ছে না যে কতকগুলো জায়গায় কিন্তু প্রশ্নের জবাব মিলছে না। যেমন যদি ওই রকম একটা সাংঘাতিক স্ট্রং অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা অ্যান্টি ইনকামবেন্সি সেন্টিমেন্ট থেকে থাকতো, তাহলে কালকের কিছু কিছু ডিস্টার্বিং সিন, যেগুলো একজন প্রার্থী বিজেপি, তাকে যেভাবে তাড়া করেছে, কিলচর ঘুষি মারছে, সে দৌড়চ্ছে প্রাণ ভয়ে একটা চাষের জমির মধ্যে দিয়ে, তার নিজস্ব যে সিকিউরিটি গার্ড, সে তাকে গার্ড করছে, কিন্তু তাকে বাঁচানোর জন্য, রেস্কিউ করার জন্য কিন্তু দলের সমর্থকদের কেউ নেই। এমনকি আরো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, যখন বিরোধী দলনেতার ওখানে জয় বাংলা স্লোগান দিতে দিতে তৃণমূলের লোকজনরা যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু বিজেপির সমর্থক বা যদি এত স্ট্রং অ্যান্টি ইয়ে হয়, সেখানে লোকজন সাধারণের মধ্যে থেকেও বেরিয়ে আসার কথা, সেইটা কিন্তু চোখে পড়েনি। সেইটা চোখে পড়লো না কেন, এটাও একটা প্রশ্ন, যে তাহলে কি সত্যি ওটা খুব স্ট্রং অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা অ্যান্টি ইনকামবেন্সি একটা সেন্টিমেন্ট কাজ করেছে? এগুলোও ভাবার বিষয়। আর একটা খুব ভাবার বিষয়, যে মহিলা ভোটারদের যে পার্সেন্টেজ, সেটা কিন্তু was very high. ওটাও 92.2% মহিলা ভোটার, পুরুষদের তুলনায় ওটা 2% বেশি আছে। এবার মহিলা ভোটারদের বেশি মানে যেহেতু এই রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, এবং যেহেতু তার যে ওয়েলফেয়ার স্কিম গুলো তাদের মধ্যে অজস্র আছে যেগুলো মহিলামুখী, সেই ক্ষেত্রে মহিলাদের একটা বরাবর
প্রবণতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই কিন্তু একটা সমর্থন জানানো। সেটাও কাজ করেছে কিনা, নাকি মহিলারাও খেপে উল্টো দিকে গেছে, এগুলো অনেকগুলো প্রশ্ন চিহ্ন, মানে এক্ষুনি নিশ্চিত করে বলা যাচ্ছে না কেন বেড়েছে, কিন্তু এই প্রশ্নগুলো মাথায় আছে যে তাহলে মানে কিছু কিছু আছে না যেগুলো কন্ট্রাডিক্টরি, মানে যদি স্ট্রং অ্যান্টি ইনকামবেন্সি হয় তাহলে এগুলো কেন হলো, এইরকম কতগুলো ব্যাপার থেকে গেছে। তো আরো কিছুটা বোধহয় আমাদের অপেক্ষা করতে হবে, আরো কিছু ফ্যাক্টর আছে যেগুলো নিয়ে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ওটা কোন দিকে কাজ করেছে এত হাই ভোটার পার্সেন্টেজ। এত হাইট অ্যাকচুয়ালি বলা ঠিক নয়, যেটা প্রথমে বললাম যে ডিনোমিনেটরটা পড়ে গিয়ে এটা গতবারের মতোই যদি ভোট পড়ে তাহলেও সেটা নর্মাল ক্ষেত্রেই 86-87% হয়ে যাওয়া উচিত, সেইটা বেড়ে হয়তো 92 অব্দি গেছে। তার আর একটা কারণ কিন্তু এই যে এসআইআর নিয়ে যে একটা অনিশ্চয়তা এবং ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল, তাতে অনেকেই কিন্তু এর পরে কি হবে জানে না, এবারে ভোটটা দিয়ে দিই, সবাই একটা ভোটটা দিয়ে তাদের এই যেটাকে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বলে ওটা এক্সারসাইজ করতে গেছে যে ভোটটা দিই, পরের বার আবার এনআরসি হবে তখন থাকবে কি থাকবে না। আচ্ছা, ঠিক মানে ঠিক কি বলতে চাইছেন, ভোটটা কোন দিকে এফেক্টটা কোন দিকে পড়তে পারে? এসআইআর এর হচ্ছে নরমালি ভোট কমে যায়, যেটা একটা সরল পাটিগণিতের হিসেবে মনে হচ্ছিল, যে খুব সহজ অঙ্কে বিজেপির সঙ্গে তৃণমূলের ক্যান্ডিডেটের বা তৃণমূলের জয়ী ক্যান্ডিডেটের যে জয়ের ব্যবধান আগের বার ছিল তার থেকে বেশি লোক সেই কনস্টিটিউয়েন্সি থেকে বাদ গেছে। তো সেইটা থেকে একটা ইনফারেন্স ড্র করা হচ্ছিল যে তাহলে তৃণমূলের পরাজয়ের সম্ভাবনা খুব প্রবল, কারণ ওই ডিফারেন্সটা বেরিয়ে গেছে। এবারে যেটা দেখা যাচ্ছে যে স্যার এসআইআর কে কেন্দ্র করে যে একটা অনিশ্চয়তা এবং ভয় যে লোকের মনে, যে বা এই যে যে হ্যারাসমেন্টটা হয়েছে লোকজনের এসআইআর এর নাম তোলাকে কেন্দ্র করে, সেইটা কেন্দ্র করে একটা দেখো যারা বাদ গেছে তারা তো বাদই গেছে, তারা এমনি ভোট দিতে পারছে না, এই তাদের কথা ভেবে লাভ নেই যে তারা একটা অ্যান্টি বিজেপি ভোট দেবে, কিন্তু তাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব এবং অন্য যারা ওটা সাফার করেছে তাদের মধ্যে একটা নেগেটিভ প্রভাব পড়েছে, যে একটা সামান্য ভোটের নাম তোলাকে কেন্দ্র করে এত কিছু হলো। তারপর যেটা বরাবর বলে আসা হচ্ছিল এবং শেষ দিন পর্যন্ত বলে গেছেন যে ওই রোহিঙ্গা আছে ভোটারদের মধ্যে, অনুপ্রবেশকারী আছে, সেইগুলো কিন্তু একেবারেই প্রমাণ হয়নি বা চিহ্নিতকরণ হয়নি। এমনকি এখন তো এমন কথা বলা হচ্ছে এই ভোটের পরে এদের একটা বড় অংশ আবার ভোটার লিস্টে ফিরে আসবে। তো যদি ফিরেই আসে তাহলে তারা তার অনুপ্রবেশকারীও হলো না, রোহিঙ্গা হলো না, কিছুই হলো না। তো এই যে কনফিউশন গুলো, এটা অনেক সময় একটা নেগেটিভে ইয়ে ফেলে, যে এরা একটা সবকিছু কিরকম একটা ঘাঁটার প্রবণতা, তার থেকে বাবা যা আছি তাই ভালো। না হলে তো নিশ্চিত ভাবেই একটা খুব স্ট্রং অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া চলছিল, যেটা খুব ফিল করা যাচ্ছিল, কিন্তু এইগুলো জানি না অনেকটাই হয়তো ব্যাকফায়ার করলেও করতে পারে। মানে এখানে শাসক দল অনেকটাই সাকসেস বলা যায়, যেটা করতে পেরেছে খুব মানে নরমালি, যে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এইটাকে ঘুরিয়ে দিয়েছেন, মানে এসআইআর কে কেন্দ্র করে উনি সুপ্রিম কোর্টে গিয়ে রাস্তায় নেবে যেটা করেছেন, যে তখন কিন্তু আর অ্যান্টি ইনকামবেন্সির ভোটটা ওনার বিরুদ্ধে যাচ্ছে না, কারণ যারা রাস্তায় নেমে যে আন্দোলন করে সে স্ট্রিট ফাইটার, সে ক্ষমতার অলিন্দে বসে থাকা লোক নয়, উনি ক্ষমতায় বসে আছেন কিন্তু উনি রাস্তায় নেমে আন্দোলন করছেন সেটা কেন্দ্রের বিরুদ্ধে, উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন সেটা কেন্দ্রের বিরুদ্ধে। তো এই যে নিজের রোল রিভার্সাল করে নিয়েছেন, এটাতে যেটা হবে ভোটাররা কিন্তু ওনাকে আর ওই ক্ষমতাসীন ওই জায়গাটায় না দেখে সেই পুরনো আন্দোলনকারী স্ট্রিট ফাইটার মমতার জায়গায় নিয়ে যাচ্ছে, মানে একদম নিজের একটা পাশের লোক হিসেবে। সাধারণত এইটা কিন্তু আবার ওই অ্যান্টি ইনকামবেন্সিটাকে কমব্যাট করতে সাহায্য করে। আমরা আপনি বলছিলেন এই যে নারীদের ভোটের হার বেশি হওয়া, এগুলি নিয়ে একটু চর্চায় আসবো, কিন্তু তার আগে এই যে সংখ্যালঘু ভোটটা, ভোটের পার্সেন্টেজের সাথে যেটা অনেকটাই যুক্ত রয়েছে, আমরা যদি বলি মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুর, এই অঞ্চলগুলিতে সংখ্যালঘু ভোটারদের সংখ্যা অনেকটাই বেশি, এবং এখানেও দেখা যায় যে 90% উপরে ভোট পড়েছে। আবার যদি আমরা বলি দার্জিলিং বা জলপাইগুড়ি, সেদিকে হিন্দুর সংখ্যাটা বেশি, সেখানেও 90% উপর ভোট পড়েছে। তাহলে এই যে অধিক সংখ্যার ভোটটা, আমরা কোন দিকে যাব সিদ্ধান্তে, যে সংখ্যালঘু ভোটটা বিজেপির দিকে পড়েছে নাকি তৃণমূলের দিকে পড়েছে, বা যারা বাঙালি রয়েছেন, হিন্দু রয়েছেন, তাদের ভোটটা কোন দিকে পড়েছে, ক্যালকুলেশনটা আমরা কিভাবে করতে পারি? একদম ঠিকই বলেছো। এবারের ভোটটার মধ্যে সেই জন্য যেটা আমরা শুরুতে করলাম যে ধোঁয়াশার দিকটাই বেশি, মানে মূলত কিন্তু এবারে মনে করা হচ্ছিল বা যেভাবে
বিজেপির দিক থেকে যে সমস্ত পরিকল্পনা কলাকৌশল নেওয়া হয়েছিল তাতে নর্মালি যে 29 to 30% মুসলিম ভোট কনসোলিডেটেড ওয়েতে মমতার দিকে যায়, সেইটা থেকে একটা 2-3% খুব ন্যূনতম ভেঙে বেরিয়ে আসবে, এটার একটা প্রবল প্রবণতা ছিল। তার কারণ ওই যে হুমায়ুন কবির বেরিয়েছে নতুন দল করা, বাবরি মসজিদের নামে একটা মুসলিমদের মধ্যে উন্মাদনা তৈরি করা, আসাউদ্দিন ওয়েসির হুমায়ুন কবিরের সঙ্গে যোগ দেওয়া, এদিকে আইএসএফ এর দলটা আরেকটু মজবুত হওয়া, এই সব কিছু মিলে কিন্তু একেবারে শেষের দিকে এসে যে ভিডিওটা রিলিজ হলো, যাতে প্রথমে বলা হচ্ছিল ওটা এআই ড্রিভেন, তারপর কিন্তু হুমায়ুন কবির নিজেই স্বীকার করলেন ওটা জেনুইন ভিডিও কথোপকথন হয়েছে। উনি যদিও সেটাকে ডিফেন্ড করতে গিয়ে বলেছিলেন 51 মিনিটের ভিডিও 19 মিনিট বেরিয়েছে, বাকিটা আমি প্রকাশ করব, সেটা কিন্তু ভোটের দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত উনি প্রকাশ করেননি। কিন্তু ওটা যে জেনুইন ভিডিও সেটা উনি স্বীকার করেছেন। এটার ফলে যেটা হয়েছে, প্রথম একেবারে আসাউদ্দিন ওয়েসি ওদের সঙ্গে যে পোল অ্যালায়েন্স ছিল সেটা ভেঙে বেরিয়ে গেল, বহু প্রার্থী তারা উইথড্র করলো নিজেদের ক্যান্ডিডেটের, অনেকে তৃণমূলে ফিরে এলো, বহু মুসলিম, তার মধ্যে এমন মুসলিম বিরোধী কথাবার্তা হুমায়ুন কবির নিজেই বলেছেন যে তারা ওকে একঘরে করে অন্যদিকে বেরিয়ে এলো। তো ফলে ওই হারাধনের 10টি ছেলের মধ্যে 1টি ছেলে হয়েই হুমায়ুন কবির থেকে গিয়েছিলেন। তো মুসলিম ভোটটা কিন্তু অনেকটাই আবার ফিরে এসেছে মমতার দিকে, এটাই স্বাভাবিক বলে মনে করা হচ্ছে। যদি এবং যা প্রবণতা দেখা যাচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে মুসলিম ভোটটা যদি পুরো একেবারে কনসোলিডেটেড 30% না হয়, এর সিংহভাগ কিন্তু ফিরে আসবে, এরকমই মনে করা হচ্ছে। আর হিন্দুদের ভোটটা একটা তো কারণ ডেফিনেটলি হিন্দুদের একটা সেটাকে হিন্দু জাগরণ বলো বা অন্য কিছু বলো, সনাতন ধর্মের প্রতি একটি এটা কান পাতলে একটা শোনা যায়, মানে যে কোনো কারণেই হোক ওভার দ্য ইয়ার এই রকমের একটা তৈরি হয়েছে যে হিন্দুদের এক হয়ে দাঁড়ানোর সময় এসছে। অনেক সাধারণ লোক, পড়াশোনা, সবাই এই ধরনের কথাবার্তা এখন বলছেন। কিন্তু হিন্দুদের মধ্যেও একটা বড় অংশ আছে যেটা লিবারাল হিন্দু যাদের মনে করা হয়, তারা আবার কিন্তু এই যে বিভাজনের রাজনীতি হিন্দু মুসলিম এটাকে পছন্দ করেন না। তো সেই ভোটটা কিন্তু এই যত বিভাজনের রাজনীতি হচ্ছিল তত কিন্তু সরে এসেছে। মানে কিছু কিছু সময় কিছু বিজেপি নেতাদের থেকে এরকম কথাও শোনা গেছে যে আমাদের মুসলিম ভোট দরকার নেই, আমরা হিন্দু ভোটেই জিতবো, এবং বিভিন্ন ইসলাম বিরোধী কথাবার্তা শোনা গেছে। যদিও ভোটের শেষ পর্যায়ে এসে তারা আবার সেই মুসলিম ভাইদেরই ভাই বলে জড়িয়ে ধরেছেন, অনেক কথা বলেছেন, কিন্তু এই যে ফ্যাক্টরটা, তার ফলে লিবারাল হিন্দুদের ভোটটা কিন্তু আবার এদিকে চলে আসারও একটা সম্ভাবনা রয়েছে। সেই জন্যই আবার ভোটটা বেড়েছে কিনা সেটাও বলা যাচ্ছে না। কিন্তু আর একটা যেটা খুব স্পষ্টতই মুখ্য কারণ, যেটা তুমিও বারবার বলছিলে যে কেন হলো, তার একটা কারণ কিন্তু আর একটা বিভাজন হয়েছে, যে পোলারাইজেশনটা অনেকে হয়তো সেভাবে দেখছেন না, আমরা হিন্দু মুসলিম বিভাজনের কথা বলি, কিন্তু বাঙালি বনাম বাংলা বিদ্বেষী বা বাংলা বিরোধী এইরকম একটা খুব শার্প পোলারাইজেশন এবারে হয়েছে, এবং সেটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল খুব সাকসেসফুলি করে উঠতে পেরেছেন নানান সময়। মনে রাখতে হবে, যেমন এই বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম এদের মধ্যে ভোট ভাগাভাগি, তেমনি কিন্তু এবারে ভোটের আগে অনেক এমন গোষ্ঠী গজিয়ে উঠেছিল, নো ভোট ফর বিজেপি, সে নো টু বিজেপি। মানে সেক্ষেত্রে শুধু বিজেপিকে নয়, এইরকমই কিন্তু একটা প্রচার বেশ কিছু জায়গায় হয়েছে, এবং ওদেরকে একটা বাংলা বিরোধী করে চিহ্নিত করা, যার জন্য কিন্তু শেষের দিকে তুমি নিশ্চয়ই দেখেছো যে লোককে মাছ নিয়ে প্রচার করতে হয়েছে, একাধিক, মানে বহু বিজেপিকে, এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতারাও যখন কলকাতায় গেছেন তারা তখন মেরিট এ পয়েন্ট যে মাছ খেতে খেতে সেই ভিডিও যাতে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেইটাকে নিশ্চিত করেছেন। ফলে ওই বাঙালির সঙ্গে একাত্ম হওয়ার একটা প্রবণতা, এই তাগিদটা কিন্তু ছিল, আর এই তাগিদটাই প্রমাণ করে দিচ্ছে কোথাও না কোথাও কিন্তু ওই অ্যান্টি বেঙ্গলি হিসেবে তাদের যে তকমাটা, সেইটা তাদের কপালে ভাঁজ ফেলেছিল। সেই কারণে আমরা দেখতে পাই, মানে প্রধানমন্ত্রী কোথাও বাংলায় একটু বলার চেষ্টা করছেন, এবং সেটা হয়তো মানে বাংলার কাজ দিয়েও যাচ্ছে না, কিন্তু তবু যে চেষ্টাটা, সেটা একটু ভোটারদের একটু এফেক্ট ফেলে আছে। পরবর্তী যে বিষয়টাতে আসবো, নির্বাচন কমিশনের যে বিষয়টা, এই যে নির্বাচন হয়েছে, আমরা দেখতে পাই যে বিগত কয়েকটা নির্বাচন যেটা হয়েছে তার মধ্যে এই যে
কোনো একটাও এখানে মার্জিন নেই। পশ্চিমবঙ্গে বারবার বলা হচ্ছিল যে এটা ব্যতিক্রমী নির্বাচন হয়েছে। সেই জায়গায় নির্বাচন কমিশনকে নিয়ে আপনার কি মন্তব্য থাকবে, বা কতটা মার্কস আপনি দিতে চাইছেন নির্বাচন কমিশনের এই কাজ নিয়ে? মানে একেবারে রক্তপাত শূন্য যে ভোটটা হয়েছে সেটার জন্য পুরো কৃতিত্বটাই সবাই নির্বাচন কমিশনকেই দিচ্ছে, কিন্তু এর পেছনে আর মানে ঘুরে ফিরে পরোক্ষভাবে তার দিকেই যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নির্বাচন কমিশন প্রথম দিক থেকে যে ভূমিকাটা নিচ্ছিলেন যে একই গ্রাউন্ডে মানে শাস্তিটা পাচ্ছে, এদের যদি কেউ করে, শাসক দলের কেউ এর কিছু করলে তার বিরুদ্ধে ইমিডিয়েটলি একটা স্টেপ নেওয়া। সেম জিনিস হয়তো করলে যারা বিরোধী দল তাদের ক্ষেত্রে অতটা একটু লিবারেল বা নিয়ে নেওয়া হচ্ছিল। এবং প্রথম থেকে ওই যে কড়াকড়ি, যত ভোট এগিয়েছে এত ওই সাজোয়া গাড়ি, ট্যাঙ্কার, এত সেন্ট্রাল ফোর্স, এইটা নিয়ে এবং প্রতি পদে তৃণমূলের ওপর বা শাসক দলের ওপর একটা কিন্তু ভয় চাপ ছিল যে যে কোনো, তারপর রাজ্যপাল বদল, ওটাও একটা ফ্যাক্টর। রাজ্যপাল বদল করে এই যে পুরনো অজিত দোভালের সহকর্মী এবং একসময় দুধে গোয়েন্দা কর্তা তাকে নিয়ে যাওয়া হলো, তখন থেকেই একটা রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা একটা খাঁড়া ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ফলে আমার ধারণা এবং যা খবরও আমরা পাচ্ছি গ্রাউন্ড লেভেল থেকে, তৃণমূলের দিক থেকে খুব স্ট্রিক্ট ইনস্ট্রাকশনই ছিল যে ওই ফাঁদে পা না দেওয়া। ফাঁদে পা দিলে হয়তো ভোটের রেজাল্ট যাই হোক না কেন, অন্য কোনোভাবে রাষ্ট্রপতি শাসন হোক বা ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে এরকম করে হোক, জেতা সত্ত্বেও সেই হাতছাড়া হতে পারতো সুযোগ। সেই জন্য এটা তলে তলে ফিলার কিন্তু সব জায়গায় ছিল যে বড় ধরনের গন্ডগোল যেন না হয়। তবে সেটারও কারণ যদি দেখো, বিকজ এই যে একটা স্ট্রিক্টার নর্মস চালু করা হয়েছিল, তাই জন্যই কিন্তু হয়েছে। সেদিক থেকে বলতে গেলে নিশ্চয়ই হয়তো অন্য যে কোনো কারণে উনি এই কড়া নিয়ম লাগু করতে গিয়ে থাকুন, তার একটা পজিটিভ ইয়ে পড়েছে এবং এত ভোট পড়েছে সেখানে কোনো ঘটনা ঘটেনি। এটা তো ডেফিনেটলি ডেমোক্রেসিরই জয়, মানে লোকে যেটাকে সেলিব্রেশন অফ ডেমোক্রেসি বলে, সেটা হয়েছে। এবং সবাই আশা করছে যে দ্বিতীয় দফাটাও এইভাবেই হবে। মানে মনে করা হচ্ছিল এবারে সবচেয়ে বেশি ভায়োলেন্স হবে, সবচেয়ে বেশি হবে, সেখানে একেবারেই কিছু হয়নি। মানে একমাত্র বুথের বাইরে কিছু ওই তাড়া করা, একটু ঢিল ছোড়াছুড়ি, যেটা একেবারে ফিউ পকেটসে হিস্টোরিক্যালি বরাবরই হয়েছে ভোটের দিনে, কিন্তু বড় কোনো ঘটনা একেবারেই হয়নি। মানে স্লোগান শাউটিং হয়তো হয়েছে, এই ওকে দেখে জয় শ্রীরাম বলছে, ও ওকে দেখে জয় বাংলা বলছে, তার বাইরে কিন্তু যায়নি। এটা একটা ডেফিনেটলি পজিটিভ সাইন। কিন্তু এর অন্য দিকটা হচ্ছে যে যেমন ধরো গত ভোটে তোমার নিশ্চয়ই মনে থাকবে যে তখন বোধহয় ধানকার ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তিনি একটা করে মন্তব্য করছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। আমরা জানি রাজ্যপালের সাংবিধানিক এখতিয়ার কতটা, তার বাইরে গিয়ে যত করছিলেন, পরে দেখা গেল সেই মন্তব্যগুলো কিন্তু একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলে দিয়েছে ইলেকটোরেটের উপর। এবারে যত বেশি করে নিয়ম কানুন শুধুমাত্র পশ্চিমবঙ্গে দেওয়া হচ্ছে, তাতে কিন্তু লোকজনের একটা মনে হচ্ছিল কোনোভাবে সর্বশক্তি দিয়ে বোধহয় বাংলাটাকে উদ্ধারের একটা চেষ্টা চলছে, তার জন্যও কিন্তু লোকে বেশি বেরিয়ে এটাকে ভুল প্রমাণ করতে গেছে। এটাও হতে পারে, মানে এগুলো সবই পলিটিক্স, তো আলটিমেটলি পারমিউটেশন এন্ড কম্বিনেশনের খেলা, তো এইসবও হতে পারে। এটাও একটা সম্ভাবনার দিক যে ওইটাকে কাউন্টার করতে বেশি লোক বেরিয়েছে, বেশি এবারে কোনো আর ঝুঁকি নয়, মানে লেট ব্যাক অ্যাটিটিউড নিয়ে বসে থাকলে হবে না, তাড়াতাড়ি নিজেদের ভোট দিয়ে দিতে হবে, এটাও ফ্যাক্টর হতে পারে। আমরা এই বিষয়টা নিয়ে আরো একটা বিষয় যেটা আপনার কাছ থেকে জানার দেখেছি যে উত্তর 24 পরগনা সম্ভবত আমডাঙ্গায় মমতা ব্যানার্জি কোথাও বলছিলেন যে এত পরিমাণে ফোর্স নিয়ে আসা হয়েছে এবং আমাদের পুলিশও আমাদেরকে চেনে না, এই মুহূর্তে বিজেপি কে চেনে, সরাসরি তিনি এই কথাটা বলছিলেন, শুনতে পেয়েছি। তাহলে কি কোথাও কি দুর্বলতা কোন কোন জায়গা থেকে তিনি এই কথাটা বলছেন? এটা কিসের নিজের পুলিশ নিয়ে যে বিশ্বাস হারানো, সেটা প্রথম দিকে কিন্তু একদম ঠিক জায়গাটাই তুমি পিন পয়েন্ট করেছো, একটা নার্ভাসনেসের ব্যাপার ছিল। এটা কেউ লাইক করুক বা না করুক, এটা একদম ঘটনা যে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ বলো বা নানান দিক থেকে বলো, কারণ যেভাবে শুরু হয়েছিল, উনি ভোট ডিক্লারেশনের পরের দিন থেকেই যে ট্রান্সফার, মানে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্য সচিব বদল, স্বরাষ্ট্র সচিব বদল, কমিশনার বদল, ডিজি বদল, এবং একদম টপ লেভেলে নয়, একদম ডাউন দ্য লাইন, প্রথম থেকে তলার লেভেল পর্যন্ত সব লেয়ারেই কিন্তু বদল হয়ে
একেবারে যে যাকে বলা হয় যারা শাসক দলের সঙ্গে খোল লঞ্চে পাল্টে দেওয়া। পাল্টে দেওয়া, সেইটা কিন্তু পাল্টে গিয়েছিল। তো সেইটা একটা ডেফিনেটলি খুব নার্ভাসনেস এর কারণ ছিল, যে তাহলে বোধহয় কারণ পোল ম্যানেজমেন্ট বা ইলেকশন মেশিনারি এটা সাকসেসফুলি কাজ করানোর জন্য ওটা একটা দরকার যে পুলিশ প্রশাসন আমার সঙ্গে আছে, সেটা কিন্তু একটা বড় আস্থার জায়গা, আত্মবিশ্বাসের জায়গা। মানে এটা পাল্টানোর ফলে কোথাও সমন্বয়ের যে একটা অভাব বা গ্যাপ একটা তৈরি হয়ে যায়। ডেফিনেটলি সেটা হয়েছিল। কিন্তু পরের দিকে যেটা ভেতরের খবর কোথাও না কোথাও, কারণ যেরকম কেন্দ্রের একটা ইন্টেলিজেন্স উইং থেকে রাজ্যেরও নিজস্ব থাকে, সেই রাজ্যের যতটুকু আমরা আমাদের সূত্র মারফত খবর পেয়েছিলাম, রাজ্যের যে ইন্টেলিজেন্স উইং বা সেখান থেকে কিন্তু একটা পজিটিভ বার্তা আসতে থাকে যে বোধহয় অতটা ভয়ের কারণ নেই, ঠিকই থাকবে। মানে সেই সময়টা থেকে পুলিশও কিন্তু একটা গন্ধ পায় বলা হয়, যার জন্যে অনেক সময় দেখা গেছে যেটা যত ইলেকশনের দিন গড়িয়েছে, বিশেষ করে প্রথম দফার নির্বাচনে তুমি যদি বিজেপি নেতাদের বক্তব্য দেখো, তারা কিন্তু তখন আবার ইলেকশনের কমিশনের বিরুদ্ধে কমপ্লেন করা শুরু করেছে, পুলিশের বিরুদ্ধে। কারণ টেকনিক্যালি স্পিকিং পুলিশ তো প্রশাসন পুরোপুরি এখন ইলেকশন কমিশনের হাতে, কিন্তু সেই পুলিশকে আক্রমণ করে তখনও তাদের মমতার পুলিশ হিসেবে ব্র্যান্ডিং করা হচ্ছে, বলা হচ্ছে এরা মমতার দলদাস। তা তো নয়, কারণ যাদের চিহ্নিতকরণ করা হয়েছে তাদের সবাইকেই সরিয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কিন্তু এই অভিযোগগুলো সারপ্রাইজিংলি বিজেপির দিক থেকে আসা শুরু করলো। তার মানে কোথাও না কোথাও একটা কিছু ভেতর ভেতর খুব সাবলাইন একটা চেঞ্জের একটা বোধহয় হাওয়া বদলের ইয়ে চলছিল। সেই জায়গায় আচ্ছা, আরো একটা বিষয়, এখন এই প্রথম দফা নির্বাচনের পর অমিত শাহ বলুন বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলুন, অমিত শাহ যিনি আজকে বলছিলেন যে কে পরবর্তী যিনি মুখ্যমন্ত্রী হবেন বাংলার, তিনি বাংলারই লোক হবেন, তিনি ছোটবেলায় বাংলায় ছোটবেলা থেকে এখানে বড় হয়েছেন, তিনি এরকম একটা লোক হবেন। এই যে কনফিডেন্সটা, সেটা কি দ্বিতীয় দফায় ভোটারদের উপর একটা প্রভাব বিস্তার করার জন্য, নাকি অন্য কোনো ইস্যু, নাকি তিনি নিশ্চিত রয়েছেন যে বাংলায় বিজেপি ফিরছে? না, এটাও তুমি ঠিক জায়গাটাই ধরেছো। কারণ যে কথাগুলো আগে বলছিলাম যে বাংলা এবং বাংলা বিরোধী বা বাংলা বিদ্বেষী, ওইটা থেকে বা বিজেপি দলটা সামহাও বাংলার দল বাঙালির দল হয়ে উঠতে পারেনি। তার কারণ তুমি জানো, ওদের প্রচারের মুখ, ক্যাম্পেনের মুখ সব কিন্তু মুখ্যত হচ্ছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ত্রিপুরা থেকেই যাওয়া 1 ডজন মন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, অন্য বিজেপি শাসিত রাজ্য থেকে আসাম থেকে যাওয়া হিমন্ত বিশ্ব শর্মা, এই যে এরা কিন্তু বক্তব্য রেখেছেন। এদের যদি দেখো, সেখানে কিন্তু এক গাদা বাঙালি, মানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়াও ডাউন দা রোড কুণাল ঘোষ বক্তব্য রেখেছেন, প্রচুর ভিড় হয়েছে বেলেঘাটায়, সায়নী ঘোষ তিনি যখন গেছেন, দেব উনি যখন গেছেন, এই কিন্তু একটা, কারণ বাঙালির সঙ্গে বাংলায় ওনারা কমিউনিকেট করছেন, ওদের ভাষায় ওরা রিলেট করছে। এখানে একটা হিন্দিতে বলা হচ্ছে, হিন্দিটা সবাই বোঝে সেটা, কিন্তু কোথাও না কোথাও বোধহয় যত প্রত্যন্ত অঞ্চলে গেছে তত কিন্তু একটা রিলেট করার একটা গ্যাপ তৈরি হয়েছে আর কি। এবং এই যে মুখ না থাকা, বিজেপি কিন্তু তৃণমূলে কে মুখ্যমন্ত্রী হবে সবাই জানে, কিন্তু বিজেপি যে কোনো কারণে হোক অন্য রাজ্যেও আগে তাদের মুখ ঘোষণা করে না মুখ্যমন্ত্রী, এখানেও করেনি। কিন্তু বাংলার ক্ষেত্রটা, রাজনৈতিক আঙ্গিনাটা একটু ডিফারেন্ট। ওখানে মানুষের যে ওরা ভোট দেওয়ার আগে কিন্তু ভাবে যে মুখ্যমন্ত্রীটা কে হবে। সেই যে গ্যাপটা তৈরি হয়েছে, সেটা বোধহয় ধীরে ধীরে যত প্রচার এগিয়েছে রিয়েলাইজেশন হয়েছে, যার জন্য উনি বা এমন একটা ধারণা ছড়িয়েছে শাসক দলের পক্ষ থেকে যে এই তো এবার একটা বাংলার বাইরে থেকে কেউ এসে উড়ে এসে জুড়ে বসার মতো একটা মুখ্যমন্ত্রী চলে আসবে, সেইটাকে ভাঙতে এবং ওর যে নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে সেটাকে কাউন্টার করতে, ওটা কিন্তু ওনাকে বারবার বলতে হয়েছে বাংলায় জন্মানো বাংলায় বড় হওয়া একজন মুখ্যমন্ত্রী হবেন। এটা মুখ্যত কিন্তু ওই যে ন্যারেটিভটা যে আবার বাইরে থেকে কেউ এসে বসবে মুখ্যমন্ত্রীর মতনাদে, সেইটাকে কাউন্টার করার জন্য। ওই যে আমরা বাঙালি নই, বাঙালি আমাদের সঙ্গে রিলেট করতে পারছে না, কারণ এই মুখ থাকাটা। এখানে আর একটা ইন্টারেস্টিং বিষয় না বলে পারছি না, যদি বিভিন্ন সার্ভে যেগুলো হয়েছে, পিপল সার্ভে, তাতে ধরো কিছু সার্ভে তারা বলেছে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দিনে তৃণমূল আসবে, কয়েকটা বলেছে খুব ক্লোজ ফাইট হবে নেক টু নেক, কেউ আবার বিজেপিকে অনেকটা এগিয়ে রেখেছে। কিন্তু প্রায় প্রত্যেকটা অন্তত 95% সার্ভেতে যে কটা হয়েছে, তাতে কিন্তু
মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম চয়েস সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে, এবং সেটা একটা ওভারওয়েলমিং হাই পার্সেন্টেজ, মানে ধরো 48 to 49% চাইছে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম চয়েস মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে দ্বিতীয় চয়েস কিন্তু 20 যার নামই থাকুক, যেটা বর্তমান বিরোধী দলনেতার নাম এসেছে, সেটা 24 বা 25% আটকে আছে। তো এই যে গ্যাপটা, এবার যদি তুমি খুব রেশনালি চিন্তা করো যে যে 48-49% মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী অ্যাজ প্রথম চয়েস, তারা তো এমন কাউকে ভোট দিতে পারে না যেটা কিনা ইভেন্চুয়ালি এনশিওর করবে যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী না হোক। তো এই 49%-48% যদি চায় যে আমরা এমন ভাবে ভোটটা দেবো যাতে মমতা আমাদের যে প্রথম চয়েস সেই মুখ্যমন্ত্রী হোক, তাহলে কিন্তু অটোমেটিক ভাবে তৃণমূলের জয় এসে যাচ্ছে। এইটা কেউ কিন্তু ভাবছে না, কারণ সব কটা সার্ভেতে তুমি দেখবে তার স্যাম্পলিং নিয়ে প্রশ্ন উঠতে পারে, স্যাম্পলিং ক্যারেক্টার, কম্পোজিশন, ম্যাগনিটিউড, কিন্তু এই যে সংখ্যাটা এত বেশি সংখ্যক যদি লোক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান চয়েস হিসেবে চায়, মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে, তারা কখনোই কিন্তু আমি চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবার ভোটটা দিচ্ছি বিজেপিতে, এটা হতে পারে না। এখানে খুব ইনহেরেন্ট কন্ট্রাডিকশন রয়েছে। তো এটাও ভাবার বিষয় যে তাহলে কি সেই জন্যই লোকে আরো গিয়ে হুড় করে ভোট দিয়েছে না আমরা বাবা অন্য কেউ মুখ্যমন্ত্রী। এবং কালকে ভোটের পরে বেশ কয়েকটা জায়গায় এইরকম মন্তব্য বিশেষ করে মহিলাদের থেকে এসেছে যে ভেবেছিলাম একবার চেঞ্জ করব, কিন্তু তারপর বললাম মুখ্যমন্ত্রীটা কি হবে, তার চেয়ে বাবা দিদি থাক। এই যে মন্তব্যগুলো, মুখ্যমন্ত্রীর মুখ না থাকা, এটা কিন্তু একটা ফ্যাক্টর অন্তত বাংলার নির্বাচনের ক্ষেত্রে। আচ্ছা, এবারে যেটা শুরুতে আপনি বলেছিলেন 2% ভোট পুরুষদের তুলনায় মহিলাদের ভোটের হারটা হয়েছে, এটার দুটো দিক আমি যদি চিন্তা করি, বর্তমান সরকার মহিলাদের জন্য বিভিন্ন স্কিম চালু রয়েছে এইগুলি, এবং বিজেপি আমরা দেখেছি এখানে তাদের প্রচারে অনেকগুলি স্কিমের কথা বলেছে। 33% চাকুরিতে আসন সংরক্ষণ বা 3,000 টাকা করে তারা ভাতা দেওয়ার কথা বলেছে। এবার যেটা হুড়হুড় করে ভোট দেওয়া, আপনি যেটা বলছিলেন মহিলাদের ভোটের হারটা বাড়া, সেটা এবার কোন দিকে যেতে পারে? এটা কি বিজেপির কথার উপর ভরসা করে যেতে পারে, চাকুরিতে সংরক্ষণ বা এই যে 3,000 টাকা ভাতা, নাকি যেটা পূর্বতন সরকার দিচ্ছে সেটা না হারিয়ে যায়, সেই দিকে হুড়হুড় করে যেতে পারে? এটারও দুটোই সম্ভাবনা আছে, কিন্তু বেশি যেটা বা বিশেষ করে বাঙালিদের যেটা কমন সাইকি, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নিয়ে, এটা শুনেই আমরা বড় হয়েছি, তুমিও নিশ্চয়ই শুনেছো যে আমরা যেটা পাচ্ছি সেটা নিশ্চিত এতদিন ধরে পাচ্ছি, অন্যটা যেটা সেটা কিন্তু প্রতিশ্রুতি। এবং চতুর্দিক থেকে এরকম একটা প্রচার করা হয়েছে যে কোনো প্রতিশ্রুতি বিজেপি করে সেটা রক্ষিত হয়নি অন্যান্য জায়গায়। তো আমি 3,000 টাকা পেতে পারি বলে 1,500 টাকাকে হাত থেকে ছেড়ে দেবো, হাতের লক্ষ্মী পায়ে ঠেলবো, এটা না হওয়ার চান্সই বেশি, নোয়িং বাঙালি সাইকি। এখন একটা সংখ্যা তো নিশ্চয়ই থাকবে যারা মনে করবে যে এই সংখ্যাটা হয়তো বড় কম, তার থেকে যদি আমরা ডবল পাই ভালো। এত বড় দেশ, এত ডাইভার্স পপুলেশন, একেবারে নিশ্চিত করে কিছু বলা যায় না। কিছু একটা সেগমেন্ট নিশ্চয়ই থাকবে যারা ওই বেশিটার দিকে ঝুঁকবে, কিন্তু মূলত কিন্তু যেটা পেয়ে আসছি সেটা পাওয়াই ভালো, এই দিকেই থাকবে। কারণ ওটা তো আমি জানি না পাবো কিনা শেষমেশ। আমরা প্রায় শেষের দিকে এসেছি, খুব সংক্ষেপে দুই একটা বিষয় জানতে চাই। আমি আই এম ভেরি হ্যাপি তুমি পাশের রাজ্যে বসেও একবারে ঠিক জায়গাগুলো ধরেছো, এবং প্রত্যেকটা যে জায়গাটা ধরছো প্রশ্নগুলো একদম রাইট, প্রায় কাছাকাছি যে প্রশ্ন, যেমন স্বাস্থ্য সাথী বলুন বা কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, বাংলার যুব সাথী, এর প্রভাবটা নির্বাচনে কতটা, সংক্ষেপে একটু জানতে চাই। এটা তো মানে একেবারে স্ট্র্যাটেজিক্যালি ডে ওয়ান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, যাকে বলা হয় ওই একটা বেনিফিশিয়ারিদের একটা কনস্টিটিউয়েন্সি তৈরি করা, যে আমার বেনিফিশিয়ারি সেই সংখ্যাটা বাড়াতে থাকো, যত বাড়বে যত সেটাকে হোয়াইট স্প্রেড হবে বিভিন্ন সেগমেন্টের মধ্যে। এবং এটাই কিন্তু এত বছর ধরে, এই যে 15 বছরের ওনার সার্ভাইভাল বা সাকসেস, সেটা কিন্তু বিকজ অফ দিস। কারণ যতই একটা আরবান এলিটিস্ট মেন্টালিটি চেঞ্জ হোক, তারা হয়তো নানান ভুল ভ্রান্তি ত্রুটি দেখে উল্টো দিকে যেতে পারে, কিন্তু যে একবার বেনিফিটস গুলো পাচ্ছে তার পক্ষে চট করে বাইরে যাওয়াটা মুশকিল। তো এটা খুব একটা কনসাস অ্যান্ড কশাস এবং
খুব ডেলিভারেট অ্যাটেম্প যে আমি আজকে লক্ষ্মীর ভান্ডার দিই, সাইকেল ফ্রি দিই, এই যে বিভিন্ন একটা বেনিফিশিয়ারি তৈরি করা বেসটা, এটা কিন্তু যদি যত দিন গেছে তত বেড়েছে। এবং ভোটের আগে পর্যন্ত এই যে যুবসাথী প্রকল্প করা, চালু করা, এবং সেই টাকাটা ঢুকতে শুরু করে দেয় হুট করে, মানে হঠাৎ করে এক একজন দেখছে 15,000 টাকা করে ঢুকে পড়ছে, 1500 টাকা করে, সেটা কিন্তু তাদের কাছে একটা উইন্ডফল। তো এই বেনিফিশিয়ারিরা যতদিন থাকবে সঙ্গে, ততদিন কিন্তু একটা মজবুত ওই যেটাকে বলে বেস, সেইটা থেকে যায় আর কি। এবং এই যে অর্গানাইজেশনাল, যেটাকে ওয়েল অয়েলড ইলেকশন মেশিনারি বলে, তার কিন্তু অনেকটাই বিকজ অফ দিস, এই বেনিফিশিয়ারি বেসটা বাড়া এবং তাদের ভিতটা ক্রমশ মজবুত হওয়া। উন্নয়নের নিরিখে যদি জনগণ ভোট দেয়, তৃণমূলকে কতটা এগিয়ে রাখবেন? এখন উন্নয়নটা লোকে কিভাবে দেখছে সেটা অনেকটা বড় ফ্যাক্টর। এমনি যদি যেটাকে বলে কসমেটিক ভ্যালু এডিশন, তুমি আগের চেয়ে এখন শহরে ঢুকলে, কলকাতায় যখন ঢুকতে যাবে, তা হাওড়া শিয়ালদা স্টেশন দিয়ে হোক বা এয়ারপোর্ট থেকে নেমেই হোক, এটা সমস্ত লোক কিন্তু যারা হয়তো তৃণমূলের সমর্থক নয় তারাও স্বীকার করে এখন একটা ফিল গুড ফ্যাক্টর, ভালো লাগে, আলো জ্বলছে। এই আলো নিয়েই একসময় অনেক সমালোচনা হয়েছে, কিন্তু ধীরে ধীরে লোকে বুঝেছে ওই যে শহরটাকে দেখতে ভালো লাগা, এর একটা পজিটিভ সাইড আছে। যদি সেক্টর 5 দেখো বা আইটি হাব দেখো, সেখানে প্রচুর আইটি, মানে ইউ নেম অ্যান আইটি কোম্পানি, তারা ওখানে চলে গেছে। এবং আইটি সেক্টর লিটারালি থ্রাইভিং। ওখানে যদি যে কোনো দিন ওয়ার্কিং ডেজে, ওয়ার্কিং আওয়ার্সে যাও, একেবারে ঝকঝকে ব্রাইট তরুণ তরুণী তারা কাজ করছে, বেরিয়ে এসে খেতে টিফিন আওয়ার্সে বাইরে আসছে, এবং এত থ্রাইভিং, এত ভাইব্রেন্ট, এটা কিন্তু ডেফিনেটলি একটা উন্নয়নের সূচক এবং উন্নয়ন দেখা যাচ্ছে চোখে। অনেকে বলে যে শিল্প সেভাবে আসেনি, বড় শিল্প না এলেও তুমি যেটা ট্র্যাডিশনাল যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলো, ছোট্ট ছোট্ট, মানে ডানকুনি থেকে তারকেশ্বর রোড অব্দি যদি যাও, একসময় একটা খুব থ্রাইভিং ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল, মধ্যে একেবারে মুমূর্ষু হয়ে গেছিল। এখন আবার দুদিকে কিন্তু অজস্র ছোট ছোট কারখানা গড়ে উঠেছে। বাঙালি ভীষণভাবে ব্যবসায় ফিরেছে। যদি খুব ছোট্ট, যেহেতু আমি অনেকদিন বাণিজ্যিক সাংবাদিকতার সঙ্গে যুক্ত এবং অর্থনীতি, আমি দেখেছি এতগুলো শুধু গ্রুপ তৈরি হয়েছে যারা ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার্স, বেঙ্গলি বিজনেস কাউন্সিল, এরকম আমি 10টা নাম বলে দিতে পারি। তো তার প্রত্যেকেরই কিন্তু সদস্য সংখ্যা বাড়ছে। অর্থাৎ বাঙালি কিন্তু ওই যে বাংলা ব্যবসা বিমুখ, সেই জায়গাটা থেকে বেরিয়ে নিজস্ব ব্যবসা করছে। যদি চাকরি না পায়, চাকরি না পেলে একটা ক্ষোভের জায়গা, কিন্তু লোকে আর সার্কামস্টেন্সিয়াল কম্পালশনের জন্যই হয়তো এই যে নিজের নিজের রোজগারের ব্যবস্থা, এবং প্রত্যেকে আরো 15টা লোকের রোজগারের ব্যবস্থা করছে, সেটাও একটা পজিটিভ সাইন। যেটা হয়তো এটা তৃণমূলের দিক থেকেও হয়তো একটা ভুলভ্রান্তি, ওরা এই ব্যাপারগুলোকে অতটা হাইলাইট করতে পারেনি, এবং যেটাকে এনক্যাশ করা হয়েছে। দেখো, এই ছোট ছোট একটা ইউনিট হয়তো 1000টা কি 1 লাখ ছোট ইউনিট মিলেও একটা টাটা হবে না, কিন্তু এদের একটা অন্য পজিটিভ ইম্প্যাক্ট পড়ে অন সোসাইটি অ্যান্ড ইকোনমি, যেটা কিন্তু হওয়া শুরু হয়েছে। ক্ষোভ বিক্ষোভ এগুলো তো আছেই, কিন্তু এগুলোও হয়েছে যেগুলো হয়তো সেইভাবে লিভারেজ করতে পারেনি বিরোধীরা, যেটাকে অনেকে এনক্যাশ করেছে যে পশ্চিমবঙ্গ ঢুকছে, পশ্চিমবঙ্গ হচ্ছে। কিন্তু উন্নয়নের একটা আর উন্নয়নটা তো লোকে খুব সহজভাবে দেখে, কিন্তু ওই আমি কি বেনিফিট পাচ্ছি তার নিরিখে। আমি হসপিটালে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে 5 লাখ টাকা পর্যন্ত সুযোগ সুবিধা পাচ্ছি একেবারে নিখরচায়। আমার পাশে যিনি বসে আছেন, বেডে যিনি আছেন, তিনি হয়তো মিলেনিয়ার বা বিলিয়ন, তিনি আর আমি একই সঙ্গে একই ট্রিটমেন্ট পাচ্ছি। এই যে ব্যাপারগুলো, আমি আজকে মাস গেলে এই টাকাটা ঢুকছে, কন্যাশ্রী, সাইকেলে চলে যাচ্ছি, স্টুডেন্ট কমিউনিটি, ল্যাপটপ, এই সবগুলোর মধ্যে দিয়েও কিন্তু লোকে উন্নয়নটাকে ভাবে। এটা হয়তো ব্রড স্কেলে দেখলে তুমি বলো এটা খুব ছোটখাটো জিনিস, বেনিফিশিয়ারি তৈরি করেছে, কিন্তু লোকের পার্সপেক্টিভে এই ছোটখাটো বেনিফিট পাওয়া, এটাও একটা উন্নয়নের সূচক আর কি। তো সেই ভোটগুলো কিন্তু এদিকে আসার একটা সম্ভাবনা ডেফিনেটলি আছে। শেষ প্রশ্ন আজকের জন্য, যেটা যদি বিজেপি ক্ষমতায় আসে, বাংলার জন্য কি লাভ হতে পারে, আর তৃণমূল যদি থেকে যায় তাহলে আরো কি লাভ হতে পারে? বিজেপি এলে যেটা হবে, একটা যে কোনো জিনিসই, যেটা বলে না ব্লাড ট্রান্সফিউশন, মানে শরীর থেকে যখন একটা পুরনো রক্ত বেরিয়ে গিয়ে নতুন রক্ত ঢুকে, তখন স্বাভাবিকভাবে প্রাকৃতিক নিয়মেই তার একটা সুফল পড়ে। কারণ তোমার একটা
আয়ু বেড়ে গেল, নতুন করে তুমি একটা জন্ম লাভ করলে, সেইটা একটা হতে পারে। আর প্রথম দিকে এই ওরা যেটাকে বলছে যে বঙ্গের বন্ধা দশা, সেইটাকে কাটানোর জন্য কিছু তো ওকে দেখাতেই হবে। সো এনি চেঞ্জ তারপরে আফটার মাথে ফার্স্ট টার্মটা কিন্তু যখন সিপিএম চলে গিয়ে তৃণমূল এলো, ফার্স্ট 5 ইয়ার্স কিন্তু কোনো কারোর কমপ্লেন নেই, অনেক উন্নতি হয়েছে। তো ফার্স্ট 5 ইয়ার্স উইল বি এনিওয়ে খুব ভালো ফর ইয়ে, এটা তো হবেই। কারণ বিজেপিকে প্রথমবার আসছে, তাদের নিজেদের প্রমাণ করার জন্য অনেক কিছু কাজ করে দেখাতে হবে। তো সেদিক থেকে কিন্তু একটা বেনিফিটের সুযোগ আছে। তৃণমূল যদি আসে তাহলে ওদেরও কিন্তু এই যে ধাক্কা, এই যে টেনশনের মধ্যে দিয়ে গেল, জিততে পারবো কি পারবো না, লোকে কিভাবে দেখছে, এত ক্ষোভ, সেইটাকে প্রশমন করার জন্য এবং এই ধাক্কাটাকে কাটানোর জন্য ওদেরও কিন্তু নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। আর এবারে যদি তুমি প্রার্থী লিস্ট দেখো, সেখানে কিন্তু এই চ্যালেঞ্জিং টাইমে ওরা 74টা কিন্তু পুরনো বিধায়ককে রিপ্লেস করেছে উইথ অ্যাবসলিউটলি নিউ এবং ইয়াং ফেসেস। এরা সবাই কিন্তু একটা, এদের নিজস্ব স্বপ্ন আছে, পরিকল্পনা আছে, এরা সবাই কিছু করে দেখাতে চাইবে। তো সেদিক থেকেও একটা পজিটিভ ইয়ে আছে। জনগণের দিক থেকে দেখতে গেলে আমি বলবো, যেই আসুক প্রথম 5 বছর আমরা আশা করতেই পারি যে উইল বি গুড ফর দ্য স্টেট, উইল বি গুড ফর দ্য পিপল। তার কারণ দুদিক থেকেই, আর যদি খুব ক্লোজ কন্টেস্ট হয় তাহলে তো একটা শক্তিশালী, এখন যেমন কোনো বিরোধী নেই, সেইটা গণতন্ত্রের জন্য হয়তো অতটা ভালো না। তো একটা চাপে থাকলে কাজটা বেশি হয়। বিজেপি যদি আসে তাহলে তাদের ওই যেটা বললাম, প্রমাণ করা, প্রথমবার আসছে, এত কিছু পরিস্থিতিতে দেখাতে হবে। আর তৃণমূল যে ধাক্কাটা এবারে খেলো, যে টেনশনের মধ্যে দিয়ে গেল, সেইটা থেকে যাতে বারবার না হয়, আবার নতুন করে নিজেদের এস্টাবলিশ করা বা প্রতিষ্ঠা করা, সেইটার জন্য একটা কাজের মধ্যে ফিরতেই হবে। এতগুলো স্ক্যাম, এতগুলো ইয়ে, সেইখানে থেকে ভাবমূর্তি পুনরুদ্ধারেরও একটা খেলা খেলতে হবে। তো আমার মনে হয় আমাদের হোপফুল হওয়া, অপটিমিস্টিক হওয়াই ভালো। যেই আসুক না কেন, লোকের ভালো এবং রাজ্যের ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ ঋতিক দা। আর একটা তুমি শেষ করে একটা মনে করে দিই, তোমারও নিশ্চয়ই মনে থাকবে, একটা সময় কিন্তু বিজেপি বাজপেয়ীর সময় ইন্ডিয়া শাইনিং বলে একটা ক্যাম্পেইন করেছিল সারা ভারতবর্ষ জুড়ে। তখন পুরো উন্নয়নটাকে দেখিয়ে এবং ইন্ডিয়া ইজ শাইনিং অ্যান্ড উইল বি শাইনিং, এরকম একটা। কিন্তু ভারতবর্ষটা যেহেতু বলা হয় ইটস নট ইন্ডিয়া, ইটস ভারত, ভেতরে যত প্রত্যন্ত অঞ্চলে যায়, ওরা কিন্তু ওই ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেইনটাকে তখন কিন্তু মনে করা হয়েছিল পুরো ভোটটা, প্রচুর ভোট পড়েছে, এটা বিজেপির জন্য ভালো হয়নি, উল্টে গিয়েছিল। তো এইরকম কিন্তু অনেক নিদর্শন আছে। আবার পশ্চিমবঙ্গে যদি দেখা, এমন অনেক নিদর্শন আছে যে ভোটের পরে আমার মনে হয় যে, আমি ব্যক্তিগতভাবে ছিলাম পুরনো জমানার বিজেপি, তখন বিজেপির কোনো আসনই ছিল না, তপন শিকদার একসময় প্রভাত প্রতিম বিজেপি নেতা, উনি দমদমে ভোটের পর বাড়িতে এসে লিটারেলি চোখ ছলছল করে, এবার এত আশা ছিল সব গেল, সব লুটে নিল বলে উনি হতাশ হয়ে বসে পড়েছেন। সেই ভোটে উনি বিপুল ভোটে জিতলেন। এরকম কিন্তু বহু উদাহরণ। আশুতোষ রায়, যাকে কেউ কোনোদিন ভাবেনি কংগ্রেসে টিকলে, দমদম তখন সিপিএম এর দেন, কেউ ভাবেনি, উনি অপ্রত্যাশিতভাবে দমদম থেকে লক্ষাধিক না 1.5 লক্ষাধিক ভোটে দিতে বেরিয়ে গেছে। গণতন্ত্রে জনতা জনার্দন, তাদের মনে কি আছে এটা চট করে বোঝা যায় না। ঋতিক দা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। ঋতিক দা কলকাতা থেকে এসেছেন আমাদের হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল স্টুডিওতে, এবং এই যে আজকে আলোচনাটা করেছি, আমরা যে টপিকটা রেখেছিলাম কোন দিকে বাংলার ভোট, এই টোটাল আলোচনাটাতেই অনেক জল্পনা কল্পনা এবং অনেক সম্ভাবনার কথা আমরা শুনতে পেয়েছি। আরো এক দফার ভোট রয়েছে, 29 তারিখ সেই ভোটটা হবে। তারপর আমাদের আরো 4-5 দিন অপেক্ষা করতে হবে। 4 তারিখ 4 মে তার ফলাফল বের হবে। সেই দিন কি হয়, এই যে আজকের গোটা আলোচনাটা হলো, তার নির্যাস বা ফলাফলটা কিন্তু ওই দিনই আমরা পাবো। তো আরো একবার ঋতিকদা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এত গুরুত্বপূর্ণ আলোচনা, অনেক এতগুলি বিষয় তুলে ধরেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঋতিকদা, আরো একবার বলতে চাই আপনাদেরকে, ঋত্বিক মুখার্জি বিশিষ্ট সাংবাদিক, এবং উনি আমাদের যে হেডলাইন্স কলকাতা রয়েছে সেই জায়গায় তিনি এডিটর রয়েছেন, এবং আমাদের হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের উপদেষ্টা। তো আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই আলোচনা শোনার জন্য। এবং এই ধরনের আলোচনা যেটা 4 মে এই নির্বাচন নিয়ে সকাল থেকে থাকবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই কথাগুলি বলে আমাদের সাফ কথার এই পর্বটা আমরা এখানেই শেষ করতে চাইছি। আপনাদের সকলকে আরো একবার নমস্কার। ঋতিক দা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। নমস্কার।